গল্পের নাম পুরানো সেই দিনের কথা। গল্পটি লিখেছেন রূপবালা সিংহ রায়। আজ পয়লা বৈশাখ। সকালটা যেন অন্য সব দিনের থেকে একটু আলাদা। ভোরের আলো যখন ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছিল, তখনই ঘুম থেকে উঠে পড়ল মেঘনা। আজকের দিনটা তার কাছে খুবই প্রিয় একটা দিন। একে তো নতুন বছরের প্রথম দিন, তার উপর তার জন্মদিনও, তাই আনন্দটাও দ্বিগুণ। কিছুতেই যেন আর ঘুমই আসতে চায় না। অন্যদিন মাকে ঠেলে ঠেলে তুলতে হয়, কিন্তু আজকের দিন খুব ভোর ভোর উঠে যায় সে। খুব ভালো লাগে নতুন বছরে নতুন সূর্য ওঠাটাকে দেখতে। ওদিকে তার মা ব্যস্ত রান্নাঘরে। আজ তার কত কাজের চাপ, যদিও উঠোন সমেত সমস্ত ঘর বাড়ি গতকালই গোবর দিয়ে লেপে রেখেছিল। তারপরও রান্না বসানোর আগে তাকে রান্নাঘরটা আবারও লেপতে হয়। এই মায়ের এক দোষ, খাটতেও পারে বটে। বাবাও একটু আগে বের হলো বাজারে, আনবে মাছ, মাংস, দই, মিষ্টি, বিভিন্ন রকমের ফল। তারপর মা যাবে রান্নাঘরে আর বাবা ঠাকুর ঘরে। পুজো শেষে বাবা সবাইকে প্রসাদ খাওয়াবে আর ঠাকুরের পায়ের ফুল সবার মাথায় ঠেকে মঙ্গল কামনা করবে। ওদিকে রান্নাঘর থেকে ভেসে আসবে নানান রকমের সুস্বাদু খাবারের গন্ধ। ভাবতেই মেঘলার মনটা আরও ভালো হয়ে গেল। অবশেষে সকাল সকাল স্নান সেরে সে মায়ের নতুন লাল সাদা শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে নিজেকে বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর গেল ঠাকুর ঘরে। ততক্ষণে বাবার পুজো করা শেষ। সে গিয়েই প্রথমে প্রণাম করলো ঠাকুরকে। বাবা মা ভাই সকলের মঙ্গল কামনা করে নিজের জন্য কিছু প্রার্থনা করে প্রণাম করলো বাবাকে। তারপর গিয়ে হাজির হলো রান্নাঘরে মায়ের কাছে। গিয়ে বলল, তাড়াতাড়ি খেতে দাও মা, পেটে ইঁদুর দৌড়চ্ছে। মা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পেটে ইঁদুর দৌড়চ্ছে নাকি মন দৌড়চ্ছে মেলার মাঠে? মা দাও না খেতে। দাঁড়া, মাছের ঝোলটা হোক। ও হতে হবে না, তুমি আমায় মাছ ভাজা দিয়ে দাও, আমি আর ভাই খেয়ে নিচ্ছি। তাহলে মাংসগুলো কি ফেলে দেব? ওহো মা, তুমি না, ফেলতে যাবে কেন? দুপুরে খাবো না বুঝি? বলে মায়ের দেবার অপেক্ষা না করেই সে নিজেই কিছুটা ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে ছোট ভাই রাহুলের হাত ধরে বেরিয়ে পড়ল। ওদিকে মা চেঁচাতে থাকলো, রোদে বেশি ঘুরিস না কিন্তু, তাড়াতাড়ি ফিরিস। বিকেলে আমরা সবাই মিলে যাব মেলার মাঠে, এখন যাওয়ার দরকার নেই। তুই শুধু বড় বাড়ি গিয়ে সবাইকে প্রণাম করে চলে আসবি, বুঝলি? ওদিক থেকে কোনো উত্তর না পেয়ে তার মা আবারও বলতে শুরু করে। কে শোনে আর মায়ের কথা? কোনো কথা কানে গেলেই হয়। তার বাবা কিছু বলতে গেলেই মা বলে, সব দোষ তোমার, বুঝলে? তোমার আশকারাতেই মেয়েটা দিনকে দিন এমন হয়ে যাচ্ছে। আজ বাদে কাল তাকে পাঠাতে হবে পরের বাড়ি। সেখানে কি সে এসব করে বেড়াবে? করতে দেবে তারা? আর যদিও বা তাদের কথা না শুনে এসব করে বেড়ায়, তারা ঘরে রাখবে তোমার মেয়েকে? ফেরত দিয়ে যাবে না? না, যাবে না। আমার অমন লক্ষ্মীমন্ত মেয়ে পাবে কেউ কোথাও? হ্যাঁ হ্যাঁ, সেই ভাবনাতেই পড়ে থাকো। আচ্ছা, সে না হয় পরে দেখা যাবে। আজকের দিনে আর ঝগড়া করো না। যে কটা দিন এখানে আছে নিজের মনের মতো করে থাকুক, আর বাধা দিও না। বাড়ির সামনে আজ অনেক কোলাহল, কারণ তাদের বাড়ির পাশে যে মাঠটা আছে, আজ সেখানে একটা ছোট মেলা বসেছে। পাড়ার মানুষজন সবাই নতুন পোশাক পরে বেরিয়েছে। কোথাও বাজছে ঢাক, কোথাও বাচ্চারা হাসছে, দৌড়াচ্ছে। রঙিন বেলুন, মাটির খেলনা, ঝালমুড়ি, সব কিছুতে একটা আলাদা আনন্দ। মেঘনার খুব ইচ্ছে করছে সেখানে যেতে। সেখানে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো গিরিশ। গিরিশ নিশ্চয়ই এবছর একটা ঘুগনির দোকান দিয়েছে। তাকে হাতে হাতে সাহায্য করার খুব ইচ্ছে যে তার। প্রত্যেক বছর করেছেও সে, কিন্তু এবছর মা বাবা বারণ করে দিয়েছে, কারণ তার বিয়ের কথা চলছে, তাও আবার গিরিশের দাদা অবনীর সঙ্গে। গ্রামের মধ্যে সবচেয়ে অবস্থাপন্ন অবস্থা তাদের। বড় বাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, ধানের গোলা, বিঘের পর বিঘে চাষের জমি, আরও কত কি। মেঘনা সেখানে রাজরানী হয়ে থাকবে, তাই তার মা চায় না তার শ্বশুর বাড়ির কেউ তাকে এই অবস্থায় দেখুক। যতই গিরিশ তার ছোটবেলাকার বন্ধু হোক, যতই তারা একসাথে স্কুলে পড়ুক না কেন, যদিও সে তার দেওর হবে,
তারপরেও কেমন যেন চোখ খসখস করে ওদের হাবভাব দেখলে। মা বলে দিল সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই মেঘনার। তাই সে ছুটল মেলার মাঠে, যদিও তার ভাই তাকে সেখানে যেতে বারণ করছিল, কারণ সে চাইছিল প্রথম বড় বাড়ি যেতে। আজ পয়লা বৈশাখ বলে কথা, কত খাবার দাবার নিশ্চয়ই দেবে খেতে। তার উপর দিদি শ্বশুর বাড়ি বলে কথা, কিন্তু দিদি সেটা বুঝলই না। তাই মুখ বেজার করে সেও দিদির পেছন পেছন ছুটল মেলার মাঠে। দূর থেকে দেখতে পাচ্ছে মেঘনা গিরিশ একা একা সবটা সামলাচ্ছে। কাছে যেতেই দেখলো পাশে দাঁড়িয়ে অবনী। তাকে দেখে একগাল হেসে রাহুলের মাথায় হাত বুলিয়ে বলল, কি এখনই মেলায় চলে এলে যে? মেলা তো এখনো ঠিকভাবেই বসেনি। রাহুল সবটা ফাঁস করার আগে মেঘনা বলল, সেটাই তো আমি ওকে বললাম আসিস না, কিন্তু কে শোনে কার কথা? রাহুলও চুপ থাকার ছেলে নয়, সে অমনি বলে বসল, আমরা তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম। কিন্তু অমনি মেঘনা তার মুখটা চেপে ধরল। তা দেখে অবনী বলল, আমাদের বাড়ি যাচ্ছ? তাহলে তো ভালোই হলো, একসাথে যাওয়া যাবে, আমিও বাড়ি যাচ্ছি। তারপর সে গিরিশকে উদ্দেশ্য করে বলল, গেলাম রে গিরিশ, বলে রাহুলের হাত ধরে বাড়ির পথে রওনা দিল। মেঘনাও আর কোনো উপায় না দেখে গিরিশের দিকে এক ঝলক তাকিয়ে অবনীর পেছন পেছন হাঁটতে শুরু করলো। অবনীর পেছন পেছন হাঁটতে হাঁটতে মেঘনার মনটা কেমন যেন অদ্ভুত হয়ে উঠল। চারপাশে এত কোলাহল, এত মানুষ, তবু তার ভেতরটা কেমন নিস্তব্ধ। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। যবে থেকে অবনীর সঙ্গে তার বিয়ের কথা চলছে, তবে থেকে মাঝে মধ্যে কারণে অকারণে মনটা খারাপ হয়ে যায় তার। পেছনে মেলার দিক থেকে এখনো ভেসে আসছে ঢাকের শব্দ, লোকজনের হাসি, আর গিরিশের দোকানের সেই পরিচিত ডাক, এইদিকে আসুন, গরম ঘুগনি। একবার ইচ্ছে করছে পিছনে তাকাতে, কিন্তু তাকালো না। কেমন যেন দোটানায় রয়েছে সে, কাউকে কিছু বলতেও পারছে না। এমন সময় অবনী হঠাৎ যেতে যেতে বলল, আজ তো তোমার জন্মদিন, তাই না? একেবারে ডবল মজা। মেঘনা একটু চমকে তাকিয়ে বলল, আপনি জানেন? জানবো না কেন, মা তো কালই বলছিল। আজ তাই তোমার জন্য আলাদা করে পায়েসও রান্না হয়েছে। কিন্তু এসবে কোনো আগ্রহ নেই মেঘনার, অথচ পাত্র হিসেবে অবনী যথেষ্ট ভালো। কদিন হলো বাইরে থেকে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরছে। ভীষণ ইচ্ছে গ্রামের হাসপাতালে চিকিৎসা করার, সেই সাথে বাড়িতেও একটা চেম্বার খুলবে, কম পয়সায় চিকিৎসা করাবে গ্রামবাসীদের। মেঘনার কপাল দেখে তো রীতিমতো অন্যান্য আর 5টা মেয়ের বাবা মায়েরা হিংসায় জ্বলছে। তার বাবা মাও ভীষণ খুশি। এদিকে অবনীর কথা শুনে রাহুল খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি দাদা, আমি কিন্তু বেশি করে খাবো। অবনী হেসে বলল, তোর জন্য আলাদা করে অনেকটা রেখেছি। মেঘনা হালকা হেসে আবারও চুপ করে গেল। অবনীর কথায় যতটা আন্তরিকতা, ততটাই যেন অচেনা একটা দূরত্বও আছে। বড় বাড়ির দরজার সামনে পৌঁছাতেই মেঘনার চোখ বড় হয়ে গেল। বড় উঠোন, একপাশে পুকুর, শান বাঁধানো ঘাট, আর চারদিকে সাজানো ফুলের টব। আজ যেন বাড়িটা আরও বেশি সাজানো। দরজায় আলপনা, রঙিন কাগজের সাজ, বাতাসে ধূপের গন্ধ। মেঘনাকে দেখে অবনীর মা এগিয়ে এসে বললেন, আরে মেঘনা এসেছিস, আয় মা আয়, আজ তোকে না এলে চলতো নাকি? মেঘনার লজ্জা পেয়ে প্রণাম করল। তা দেখে খুশিতে গদগদ হয়ে অবনীর মা বলল, সুখে থাকিস মা, খুব সুখে থাকিস। এই সুখে থাকিস কথাটা শুনে মেঘনার বুকটা হালকা ধক করে উঠল। সত্যি কি সে সুখে থাকতে পারছে? মনের মধ্যে প্রশ্নটা আরও গাঢ় হয়ে উঠল। এর মধ্যে অবনীর ছোট বোন এসে মেঘনার হাত ধরে নিয়ে গেল ঘরের মধ্যে। ভেতরে বসতেই সামনে এলো নানান রকমের খাবার, লুচি, ছোলার ডাল, পায়েস, মিষ্টি, আরও কত কি। রাহুল তো সামলাতে না পেরে খেতে শুরু করে দিল। মেঘনাকে না খেয়ে বসে থাকতে দেখে অবনী বলল, তুমি কিছু খাচ্ছ না যে? খাচ্ছি, বলে মেঘনা একটু পায়েস তুলে নিল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক পরিচিত গলা, দাদা ভাই, একটু এদিকে আসবে? গিরিশের গলা না? হ্যাঁ তাই তো। মেঘনার হাতটা যেন থেমে গেল। অবনী উঠে বলল, আমি একটু দেখে আসি। সে বেরিয়ে যেতেই মেঘনা অজান্তেই উঠোনের দিকে তাকালো।
দেখলো গিরিশ দাঁড়িয়ে আছে, ঘামে ভেজা, মুখে ক্লান্তি, চোখ দুটো মলিন। শত কষ্টের মাঝেও যে ছেলেটার মুখে সবসময় হাসি লেগে থাকে, সে আজ কেমন যেন গম্ভীর আর আনমনা। এরই মধ্যে এক মুহূর্তের জন্য গিরিশের চোখাচোখি হলো মেঘনার সঙ্গে। মেঘনার সময় যেন থমকে গেল, কিন্তু পর মুহূর্তেই গিরিশ ধীরে ধীরে তার চোখ সরিয়ে নিল। মেঘনার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারছে না এই কষ্টটা ঠিক কিসের। অবনী ফিরে এসে বলল, দোকানে একটু ভিড় বেড়েছে, গিরিশ একা সামলাতে পারছে না বোধহয়। তার উপর আবার দৌড়ে বাড়ি চলে এলো কী সব নিতে। বললাম এবছর আর দোকান দিতে হবে না। সে কি শোনে কারোর কথা? আমাদের কি কম কিছু আছে যে ওকে এসব করতে হবে? আর পারি না ছেলেটাকে নিয়ে। তুমি তো ওর বন্ধু শুনেছি, পারলে একটু বুঝিও তো। একটু থেমে সে আবার বলল, তুমি চাইলে যেতে পারো তাকে সাহায্য করতে। মায়ের মুখে শুনলাম তুমিও নাকি ওর সাথে থাকো। তো এবছর কি হলো, বন্ধুকে একা ছেড়ে দিলে কেন? আবার তো দেওরও হতে চলল। এইভাবে ছেড়ে দিলে তো চলবে না। তবে একদিকে ঠিক হয়েছে বুঝলে, ও একটু বুঝুক, তারপর দেখবে পরের বছর আপনা আপনি ছেড়ে দেবে। মেঘনা অবাক হয়ে তাকালো অবনীর দিকে। সে যেতে বলছে? ওভাবে ঘুগনি বিক্রি করতে? ভেবে বেশ আনন্দ হলো। মনে পড়ে গেল মায়ের কথা। ওসব করতে যাবি না। আবার মনে পড়ল ছোটবেলার দিনগুলো, গ্রীষ্মের সাথে হাসি খেলা মেলার দিনগুলো। দুদিকেই টান, একদিকে ভবিষ্যৎ, অন্যদিকে অতীত, আর মাঝখানে দাঁড়িয়ে সে নিজে। রাহুল মুখ ভরে খেতে খেতে বলল, দিদি যাবি নাকি? মেঘনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। চল। মেলার মাঠে ঢুকতেই যেন অন্য এক জগতে চলে এলো মেঘনা। ঢাকের তালে তালে মানুষ নাচছে, বাচ্চারা রঙিন বেলুন নিয়ে দৌড়াচ্ছে, কোথাও ঝালমুড়ির গন্ধ তো কোথাও জিলিপির। কিন্তু এই সব কিছুর মাঝেও মেঘনার চোখ শুধু এক জায়গায় গিয়ে থামল, গিরিশের দোকানে। গিরিশ তখন ব্যস্ত, এক হাতে প্লেট নিয়ে অন্য হাতে ঘুগনি ঢালছে। তার মাঝেই আর চোখে সে দেখেই ফেলল মেঘনা এসেছে। এক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল, তারপর আবার কাজ শুরু করলো যেন কিছুই হয়নি। মেঘনা ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে বলল, এত কাজ একা একা সামলাচ্ছিস, একবারও ডাকলি না যে? গিরিশ না তাকিয়ে বলল, পারছি তো। তাছাড়া এরপর থেকে সব যখন একাই করতে হবে, তখন আর তোকে ডেকে কী লাভ বল? কথাটা শুনে মেঘনার একটু কষ্ট হলো, তারপরও নিজেকে সামলে নিয়ে বলল, আমি সাহায্য করি? দরকার নেই। তা শুনে মেঘনা চোখের জল আটকাতে অন্যদিকে মুখ ঘুরিয়ে মেলার মাঠটা দেখতে লাগলো। গিরিশ তা বুঝতে পেরে অভিমানের সুরে বলল, তুই তো এখন বড় বাড়ির বউ হতে চলেছিস, এসব কাজ আর তোকে মানায় না। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল মেঘনার। কি মানে বোঝাতে চাইছে ও? ভেবে বলল, তুই এমনভাবে বলছিস কেন? গিরিশ হালকা হেসে বলল, আমি কিছু বলছি না, যা সত্যি সেটাই বলছি। তা শুনে চুপ হয়ে গেল মেঘনা। আর কী বা বলার থাকতে পারে তার? আর তাছাড়া গিরিশ তো কিছু ভুল বলছে না। আজ বাদে কাল সে ও বাড়ির বউ হবে। ওদেরও তো একটা মান সম্মান আছে নাকি? বাড়ির বউ অমনি করে মেলায় ঘুগনি বিক্রি করবে, ভালো লাগে না। এমন সময় অবনী এসে দাঁড়ালো। তারপর মেঘনার দিকে এক ঝলক তাকিয়ে গিরিশকে বলল, কী রে, কাজ কেমন চলছে? গিরিশ হেসে বলল, চলছে তো, তুই থাকলে আর চিন্তা কি? অবনী মেঘনার দিকে তাকিয়ে বলল, আমি আর কি করতে পারলাম? আমার দ্বারা এসব হয় না। যার দ্বারা হবে ভেবে পাঠালাম, সেই তো চুপচাপ দাঁড়িয়ে আছে। তা শুনে গিরিশ বলল, আমি বারণ করেছি। কেন রে? যে মানুষটা তোকে সাহায্য করতে পারছে না বলে এই উৎসবের মধ্যেও মন মরা থাকে, বারণ করে দিলি তাকে? এই মেঘনা, তুমি শুনো না তো ওর কথা, শুরু করো। কি কি আবার সাহায্য করা? মেঘনা একটু দ্বিধা করে বলল, কিন্তু? কোনো কিন্তু না। পয়লা বৈশাখ আনন্দের দিন, সবাই মিলে কাজ করলে মজাই আলাদা। অবনীর গলায় এতটাই স্বাভাবিকতা ছিল যে মেঘনার ভিতরের দ্বিধাটা ধীরে ধীরে কেটে গেল। সে এগিয়ে এসে একটা বাটি হাতে নিয়ে বলল, কি করতে হবে বলো?
গিরিশ একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে বলল, ওই পেঁয়াজটা কেটে দে। আমায় পেঁয়াজ কাটতে বলছিস? তুই জানিস না পেঁয়াজ কাটলে আমি কাঁদি? একটু থেমে গিরিশ বলল, কিছু কিছু জিনিস ভুলে যাওয়া যায় না, তবুও যখন কাজ করার ইচ্ছা কর। মেঘনা আর কোনো কথা না বাড়িয়ে পেঁয়াজ কাটতে শুরু করলো। ধীরে ধীরে কাজের ফাঁকে ফাঁকে কথাও বাড়তে লাগলো। আগের মতো হাসি খুনসুটি, কিন্তু কোথাও একটা অদৃশ্য দেওয়াল রয়ে গেল। অবনী একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে কোনো রাগ নেই, কোনো অস্বস্তিও নেই, বরং একরকম শান্ত ভাব। তারপর হঠাৎ সে এগিয়ে এসে বলল, গিরিশ, আমি একটু ঘুরে আসি, তুই সামলে নিতে পারবি তো? হ্যাঁ পারবো, মেঘনা আছে তো। ঠিক আছে বলে অবনী চলে গেল। মেঘনা অবাক হয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। অদ্ভুত মানুষ তো, কেমন যেন অন্যরকম, তাই না তোর দাদা? গিরিশ হেসে বলল, ও সবসময়ই এমন। মানে? নিজের মতো, কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দেয় না। মেঘনা চুপ করে গেল। তার ভেতরে আবার নতুন একটা প্রশ্ন জন্ম নিল। অবনী কি সত্যিই এতটা সহজ, নাকি সেসব বুঝেও কিছু বলছে না? বিকেলের রোদ ধীরে ধীরে নরম হয়ে আসছে, মেলার ভিড় বাড়ছে। আর এই ভিড়ের মাঝেই তিনটে মানুষ তিনটে আলাদা অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছে। গিরিশ, যার মনে চাপা ভালোবাসার অভিমান। অবনী, যে সবটা জানে না কিন্তু কিছু যেন আন্দাজ করছে। আর মেঘনা, যে বুঝতেই পারছে না তার মন আসলে কোথায়। হঠাৎ গিরিশ বলল, মেঘনা, তুই কি সত্যিই খুশি? প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা খুব কঠিন। তাই সে কোনো উত্তর দিতে পারল না, শুধু আকাশের দিকে তাকালো। সূর্য তখন ডুবতে শুরু করেছে। নতুন বছরের প্রথম দিনের শেষ আলোটা যেন তার মনটার মতোই, অর্ধেক আলো অর্ধেক অন্ধকার। দিন ঠিক হয়ে গেছে, আর মাত্র কয়েক সপ্তাহ পরেই মেঘনার বিয়ে। দুই বাড়িতেই এখন আনন্দের হাওয়া বইছে। এ বাড়ি ও বাড়ির লোকজনের যাতায়াত লেগেই আছে। কোথাও শাড়ি কেনার আলোচনা, কোথাও গয়নার হিসেব, তো কোথাও রান্নাবান্নার তালিকা। উঠোনে বসে পাড়ার কাকিমারা বলছেন, মেঘনার ভাগ্য খুলে গেল রে, এমন বাড়ি এমন ছেলে সবার কপালে জোটে নাকি? মেঘনার মায়ের তো খুশিতে যেন মাটিতেই পা পড়ছে না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। এই তালিকা, সেই জোগাড়, কার নিমন্ত্রণ বাকি, কোন দিন গায়ে হলুদ, কোন দিন আশীর্বাদ। বাবাও বেশ খুশি। মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা যেন অনেকটাই কমেছে। সবাই আনন্দে আছে, শুধু মেঘনা ছাড়া। এত আনন্দ, এত কোলাহল, এত প্রস্তুতির মাঝেও তার মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কিছুতেই যেন কোনো কিছুতে মন বসাতে পারছে না। নতুন শাড়ি দেখতে ভালো লাগে না, গয়না পরখ করে পরতে ইচ্ছে করে না, এমনকি নিজের বিয়ের কথা পর্যন্ত শুনতে ভালো লাগে না। কেন যে এমন হচ্ছে সে নিজেও জানে না। অথচ অবনীকে তার খারাপ লাগে না, বরং ছেলেটা ভদ্র, শান্ত, ভালো ব্যবহার করে। বাড়ির সবাই তাকে পছন্দ করে। তাহলে সমস্যা কোথায়? এই প্রশ্নটা সে নিজেকেই বারবার করে, কিন্তু কোনো উত্তর পায় না। ছোটবেলা থেকে এমন হয়েছে, যখনই মন খারাপ হয়েছে, যখনই কোনো দ্বন্দ্বে পড়েছে, সে প্রথমেই ছুটে গেছে গিরিশের কাছে। গিরিশ প্রথমে মন দিয়ে সব কিছু শুনত, তারপর দু একটা কথায়, দুটো হাসিতে কিংবা এক প্লেট ঘুগনি ফুচকা খাইয়ে মেঘনার সব মন খারাপ উধাও করে দিত। মনে হতো পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যা গিরিশ ঠিক করতে পারে না। কিন্তু এবার তো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। এই সময় গিরিশ যেন অদ্ভুতভাবে দূরে সরে গেছে। আগের মতো আর ডাকতে আসে না, দেখা হলেও শুধু মুচকি হেসে দু একটা কথা বলে চলে যায়। বিয়ের কথা উঠলে যেন ইচ্ছে করে অন্য প্রসঙ্গ তোলে। সে দেখে মেঘনার বুকের ভেতর কেমন যেন খসখস করে। গিরিশের কি সত্যিই কিছু যায় আসে না? সে কি খুশি নয়? এবার তো আর তাকে এখানে আসতে হবে না আমার সঙ্গে দেখা করতে। এখন থেকে দুজনে এক বাড়িতেই থাকবে। কি মজা হবে! দেওর বৌদি মিলে। এসব ভাবতেই অন্য প্রশ্ন মাথায় এসে উপস্থিত হয়। নাকি সে পাল্টে গেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নগুলো এখন তাকে ঘুমোতে দেয় না। সেদিন বিকেলে উঠোনে বসেছিল মেঘনা। তার সামনে নতুন শাড়ির গাঁটরি খোলা,
মা আর পিসিরা রং বেছে দেখছেন। এই লাল বেনারসিটা বউ ভাতে দারুণ হবে, না না গোলাপিটা বেশি মানাবে। কিন্তু মেঘনা যেন কিছুই শুনছিল না। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার দিকে। গিরিশ যাচ্ছে, কাঁধে একটা বস্তা, মাথা নিচু, দ্রুত পায়ে। নিশ্চয়ই ঘুগনি বেচা টাকা দিয়ে গ্রামের ছেলে মেয়েদের জন্য স্কুল ইউনিফর্ম কিনে নিয়ে যাচ্ছে। তাকে দেখে মেঘনার বুকটা ধক করে উঠল। সে উঠে দাঁড়ালো। তারপর, মা আমি একটু আসছি বলে মা কিছু বলার আগেই সে বেরিয়ে গেল। দ্রুত হাঁটতে হাঁটতে গিয়ে ডাকলো, গিরিশ। গিরিশ থেমে পিছন ফিরে তাকালো, চোখে বিস্ময়। তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কাজ আছে। আমার সাথে দুটো কথা বলারও সময় নেই? গিরিশ একটু চুপ করে রইল, তারপর বলল, কি বলবি বল। মেঘনা অনেক কথা ভেবে এসেছিল, কিন্তু সামনে দাঁড়াতেই সব গুলিয়ে গেল। শেষে শুধু একটা কথাই বেরোলো, তুই কি আমায় এড়িয়ে যাচ্ছিস? গিরিশের মুখে অদ্ভুত একটা হাসি ফুটল। এড়াতে যাব কেন? তাহলে কি বদলে গেছিস? না, আমি বদলাইনি। বদলেছিস। যদি নাই বদলাবি তাহলে কথা বলতে চাচ্ছিস না কেন? গিরিশ ধীরে ধীরে বলল, এখন তোর কি দরকার আমার সঙ্গে কথা বলার? আর তাছাড়া তোর তো বিয়ে ঠিক হয়েছে দাদা ভাইয়ের সঙ্গে। কথা বলার হলে দাদা ভাইয়ের সঙ্গে বল, আমাকে জ্বালাচ্ছিস কেন? কথাটা শুনে মেঘনার বুক কেঁপে উঠল। তা সামলে নিয়ে সে বলল, তাই বলে তুই এমন দূরে সরে যাবি? গিরিশ চোখ সরিয়ে নিয়ে বলল, দূরে সরে যায়নি, শুধু নিজের জায়গাটা বুঝে নিয়েছি। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। মেঘনা বুঝতে পারল কথার আড়ালে অনেক না বলা কথা লুকিয়ে আছে। সে ধীরে জিজ্ঞেস করল, তুই খুশি হসনি আমার বিয়েতে? গিরিশ উত্তর দিল না, শুধু বলল, বাড়ি যা, সন্ধে হয়ে আসছে। এই বলে সে হাঁটতে শুরু করল। মেঘনা দাঁড়িয়ে রইল। তার মনে হলো আজ প্রথমবার গিরিশকে সে চিনতে পারছে না, আর হয়তো নিজেকেও নয়। এমনি করেই দিনগুলো যেন দেখতে দেখতে কেটে গেল। কেউ বুঝতেও পারল না যে মেঘনার ভেতরে যেন প্রতিদিন একটু একটু করে ঝড় জমছিল। বাইরে সব ঠিকঠাক, হাসি, আনন্দ, সাজসজ্জা, আত্মীয়দের আসা যাওয়া, কিন্তু তার মনের ভেতরটা কেমন অদ্ভুত শূন্য হয়েছিল। দেখতে দেখতে বিয়ের দিনও এসে গেল। সকাল থেকে বাড়ি সরগম। আজ গায়ে হলুদ। ভোর হতেই উঠোনে জল ছিটিয়ে ঝাঁট দেওয়া হয়েছে। উঠোনের মাঝখানে আলপনা আঁকা, চারদিকে কলা গাছ বাঁধা, রঙিন কাগজের ফিতে বাতাসে দুলছে। সেই সাথে নাকে ভেসে আসছে রকমারি খাবারের গন্ধ। আত্মীয় স্বজন, দিদি, বৌদি, পাড়ার কাকিমারা, বান্ধবীরা একে একে সবাই চলে এসেছে। কারো হাতে মিষ্টির ডালা, কারো হাতে হলুদের থালা। তাদের মধ্যে থেকে কেউ বলছে, আহা, আজ আমাদের মেঘনা বউ হবে। কেউ আবার অন্য একজনকে একটু ঠেলে নানান হাস্য কৌতুক করছে। বিয়ে বাড়িতে যেমনটা হয় আর কি। সবাই খুব খুশি, সবাই হাসছে। শুধু মেঘনা যেন হাসতে পারছে না। বারবার মনে হচ্ছে জীবন থেকে কিছু যেন তার হারিয়ে যাচ্ছে। কাকে বলবে সে তার মনের কথাগুলো? আর এসব কথা এখন কি বলা চলে? তাও আবার আজকের দিনে? কয়েকটা দিন আগে হলেও না হয় ঠিক ছিল, কিন্তু আগে কি করে বলতো সে নিজেই তো বুঝে উঠতে পারেনি। তাই একরাশ মন খারাপ নিয়ে সে জানলার ধারে চুপচাপ বসে বসে দেখছে তাদের কাণ্ড কারখানা। নতুন হলুদ শাড়িটা পাশে রাখা, পায়ে আলতা পরানোর জন্য থালা সাজানো। ওরা ঘরের মধ্যে এসে পড়ল বলে মেঘনাকে কলাতলায় নিয়ে যাওয়ার জন্য। যদিও এক দুঃসম্পর্কের বৌদি এসে বলেছিল শাড়িটা আমি পরিয়ে দিই, মেঘনা বলেছিল আমি পরে নিতে পারবো। তার কথা শুনে মুখটা গোমড়া করে বৌদি চলে যেতে চাইলে মেঘনা নির্বিকারভাবে বলেছিল, শাড়িটা আমি পরে নেব বৌদি, তুমি কিন্তু চুলটা বেঁধে দিও। ও বুঝেছি বলে বৌদি একগাল হেসে চলে গিয়েছিল। সে বুঝতেই পারেনি মেঘনার মনের অবস্থাটা, বরং অন্য কিছু ভেবে বাইরে গিয়ে ঠাট্টা করতে শুরু করলো অন্যদের সঙ্গে। এমন সময় মেঘনার মা এসে বললেন, কি রে, এখনো বসে আছিস কেন? আয়, সবাই অপেক্ষা করছে। মেঘনা ধীরে তাকিয়ে বলল, মা? কি কি বলবে বুঝতে না পেরে সে মাকে বলল, বিয়ে হলে কি মেয়েরা সত্যিই পর হয়ে যায়? মা একটু থমকে গেলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
এসব ভাবার সময় এখন নয় মা, আজকে আনন্দের দিন, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, সবাই বাইরে অপেক্ষা করছে। মেঘনা আর কিছু বলল না। কিছুক্ষণ পর তাকে নিয়ে গিয়ে উঠোনে বসানো হলো পিঁড়ির উপর। চারপাশে সবাই ঘিরে ধরল। উলুধ্বনি উঠল, শাঁখ বাজল, হাসির শব্দে উঠোন ভরে গেল। কিন্তু এত কিছুর মধ্যেও তার চোখ বারবার চলে যাচ্ছে বাড়ির ফটকের দিকে। কেন সে নিজেও জানে না। হয়তো সে কাউকে খুঁজছে, হয়তো আশা করছে শেষবারের মতো কেউ এসে দাঁড়াবে। ঠিক তখনই রাহুল দৌড়ে এসে বলল, দিদি দিদি, কি হয়েছে? বড় বাড়ি থেকে হলুদের থালা এসেছে বলে সে হাঁপাতে লাগলো। মেঘনার বুক ধক করে উঠল। হয়তো সে আর আসবে না। তবুও চাতকের মতো এক দৃষ্টিতে চেয়ে রইল সেই দিকে। একে একে সবাই তত্ত্ব নিয়ে ঢুকছে, কিন্তু দেখা নেই গিরিশের। আর কি করতেই বা আসবে ভেবে মাথা নিচু করে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে ও বাড়ির সবার সঙ্গে আলাপ করতে যাবে, এমন সময় তার নজর পড়ল গিরিশের উপর। তাকে দেখা মাত্রই মেঘনার চারপাশের সমস্ত কোলাহল যেন মুহূর্তেই মিলিয়ে গেল। এক দৃষ্টিতে সে চেয়ে রইল গিরিশের দিকে। চুপচাপ দাঁড়িয়ে আছে সে। তার হাতে রয়েছে মেঘনার পছন্দের ফুল দিয়ে সাজানো হলুদের থালা, মুখে স্বাভাবিক হাসি, কিন্তু চোখে যেন অনেক রাত না ঘুমানোর ক্লান্তি। কিছুক্ষণ পর গিরিশ এসে থালাটা মেঘনার মায়ের হাতে দিল। তারপর একবার চোখ তুলে তাকালো মেঘনার দিকে। দুজনের চোখ মিলতেই সময় যেন থেমে গেল। মেঘনার মনে হলো কত কথা জমে আছে ওই এক দৃষ্টিতে। গিরিশ হালকা গলায় বলল, হলুদটা অবনীদার ছোঁয়া হলুদ। তারপর একটু থেমে বলল, দাদার গায়ে হলুদ হচ্ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। নিশ্চয়ই মেঘনার আর তর সইছে না। তার কথাগুলো শুনে মেঘনার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তারপরও সে কিছু বলতে পারল না। চারপাশে আবার উলুধ্বনি উঠল। হাসির মাঝে, হলুদের রঙের মাঝে, বিয়ের আনন্দের ভিড়ে দুজন মানুষের না বলা কথাগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। আজ গায়ে হলুদ, আর হয়তো আজ সব বদলে যেতে পারে। গায়ে হলুদ শেষে বরপক্ষরা যারা হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল তারা খাওয়া দাওয়া করে চলে গেছে। সন্ধেতে আবার আসতে হবে বলে বাড়ি চলে গেছে আশেপাশের কিছু পাড়া প্রতিবেশীরাও। ফলত মেঘনাদের বাড়ি বেশ কিছুটা ফাঁকা ইতিমধ্যে। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। রোদের তেজ কমে এসেছে, উঠোনে ছায়া পড়ছে। তারপরেও বাড়ির ভেতর বাইরে আবার নতুন ব্যস্ততা শুরু হয়েছে। চলছে রাতের রান্না, তোড়জোড়, হিসাব নিকাশ, সলা পরামর্শ, উঠোনে প্যান্ডেলের চারপাশে চেয়ার সাজানো, মাইক ঠিক করা ইত্যাদি। একটু পরেই মেঘনাকে সাজাতে লোক চলে আসবে। তার পরের মুহূর্তটা ভাবতেই মেঘনার বুক আশঙ্কায় ভরে উঠল। তার শুধু মনে হচ্ছে তার বুকের উপর কেউ যেন পাথর চাপা দিয়ে রেখেছে। এবার তো অন্তত কিছু একটা করা দরকার। এভাবে হাল ছেড়ে দেওয়া যায় না। সে কি করে অবনীর সঙ্গে সংসার করবে, যার দিকে তাকালে সম্মান হয় কিন্তু মন টানে না? তাকে কি করে স্বামী বলে মেনে নেবে? তাছাড়া সে তো অন্য একজনকে ভালোবাসে। এ তো শুধু নিজেকে নয়, অবনীকেও ঠকানো হবে। এ অন্যায়। কিছুতেই এটা হতে দেওয়া যায় না। এখনই মনের কথাটা গিরিশকে জানানো দরকার। অনেকক্ষণ দোনমনো করতে করতে সে চুপচাপ নিজের ঘরে ঢুকলো। দরজা ভেজিয়ে দিল। কাঁপা হাতে ফোনটা তুলে নিল। দুবার, তিনবার, তারপর ওপাশ থেকে গিরিশের গলা এলো, হ্যালো। মেঘনার গলা শুকিয়ে গিয়েছিল, তাই ফিসফিসিয়ে বলল, গিরিশ, আমি জানি। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর যেন বাঁধ ভেঙে গেল। মেঘনা সব খুলে বলল। তার অস্থিরতা, তার ভয়, তার ভুল বুঝতে পারা, তার মনের কথা সব। শেষে কাঁপা গলায় বলল, আমি তোকে ছাড়া এই বিয়ে করতে পারবো না। কিছু একটা কর গিরিশ। ওপাশে দীর্ঘ নীরবতার পর গিরিশ ধীরে ধীরে বলল, এখন আর সেটা হয় না মেঘনা। মেঘনা যেন শুনেও বিশ্বাস করতে পারল না। কি বললি? যা শুনেছিস সেটাই বললাম। কেন? তুই তো... আমি আমার দাদাকেও খুব ভালোবাসি। ছোটবেলা থেকেও আমার জন্য কত কিছু করেছে জানিস। আমি চাইলে নিজে সব ছেড়ে দিতে পারি, কিন্তু দাদার প্রাপ্য সুখ কেড়ে নিতে পারবো না। মেঘনার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আর
একটা দীর্ঘশ্বাস ফেলে গিরিশ বলল, তোর সুখ চাই বলেই তো বলছি। এটা সুখ? এখন যা ঠিক হয়েছে সেটাই ঠিক। মেঘনা কাঁপা গলায় বলল, তুই কি আমাকে একবারও ভালোবাসিসনি? ও পাশে আবার নীরবতা। তারপর খুব আস্তে করে বলল, কিছু প্রশ্নের উত্তর না থাকাই ভালো মেঘনা। মেঘনার হাত ঠান্ডা হয়ে গেল। গিরিশ আবার বলল, আর একটা কথা, আমাদের বাড়ির একটা সম্মান আছে, খ্যাতি আছে। আজ যদি উল্টোপাল্টা কিছু হয়, দুই বাড়ির মুখ থাকবে না মেঘনা। তাহলে আমি কি করব? যা হচ্ছে হতে দে। লাইন কেটে গেল। মেঘনা ফোনটা হাতে নিয়ে বসে মনে হলো শেষ দরজাটাও বন্ধ হয়ে গেল। বাইরে তখন শাঁখ বাজছে, সন্ধে নেমে এসেছে, ঠিক মেঘনার জীবনটার মতো। আর কিছুক্ষণ বাদেই ঘন রাতের মতো কালো ছায়া এসে পড়বে তার জীবনে। এমন সময় একজন দরজায় নক করে বলল, মেঘনা, সাজানো দিদিরা এসে গেছে, তাড়াতাড়ি বেরো। সে চোখের জল মুছে নিল। তারপর আয়নায় নিজের মুখের দিকে তাকালো। হলুদের দাগ এখনও তার গালে লেগে আছে, কিন্তু সেই মুখটা যেন তার নিজের লাগছে না। ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, সবার হাসির মাঝে আলো আঁধারির ভিড়ে বুক ভরা শূন্যতা নিয়ে। সাজগোজ সম্পূর্ণ হয়েছে মেঘনার। লাল বেনারসি, মাথায় শোলার মুকুট, কপালে চন্দনের নকশা, গলায় ফুলের মালা, গা ভর্তি গয়না, হাতে শাঁখা পলা, সব মিলিয়ে যেন একেবারে স্বপ্নের কন্যে। বাইরে থেকে যেই ঘরে উঁকি দিচ্ছে বলছে, আহা কি সুন্দর লাগছে, নজর না লাগে যেন। কিন্তু এই সাজের আড়ালে তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে আছে। এবার শুধু অপেক্ষা বিয়ের মণ্ডপে যাওয়ার। ওদিকে বরপক্ষ এসে পড়েছে। বাইরে চলছে গল্প, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, মাইকে গান, আত্মীয়দের কোলাহল। ঘরের ভেতর বসেই সব শুনতে পাচ্ছে মেঘনা। শুধু নিজের হৃদয়ের শব্দটা যেন সবচেয়ে জোরে বাজছে। তার মনের মধ্যে কেবল পাহাড় সমান দুঃখ, আর সেই দুঃখের জন্য সে নিজেকেই দোষ দিচ্ছে। সেই সাথে খুব রাগ হচ্ছে নিজের উপর। কেন সে কদিন আগে নিজের মনের কথাটা বুঝতে পারল না? যখন সময় ছিল তখন কেন কিছু বলল না? আর যদি বুঝেও থাকে তবে কেন মনটাকে বাগে রাখতে পারল না? এখন তো আর ফেরার পথ নেই। ঠিক তখনই দুই জামাইবাবু এসে ঘরে ঢুকলেন। এই যে কনে বউ, চলুন, সবাই অপেক্ষা করছে। চারপাশে আবার হৈ হৈ পড়ে গেল। মেঘনার মুখ পান পাতায় ঢেকে দেওয়া হলো। তারপর তাকে পিঁড়িতে বসানো হলো। অবশেষে উলুধ্বনি, শাঁখ, হাসির শব্দের মাঝে ধীরে ধীরে তাকে নিয়ে যাওয়া হলো বিয়ের মণ্ডপে। চোখে কিছুই দেখতে পাচ্ছে না সে, তবু বুঝতে পারছে চারপাশে কত লোক, কত আলো, কত কোলাহল। বাবা নিশ্চয়ই বেদির পাশে বসে আছেন, ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন। সবাই ব্যস্ত, সবাই খুশি। সব গলা শুনতে পাচ্ছে সে, কিন্তু শুনতে পাচ্ছে না একজনের গলা, গিরিশের। হয়তো সে আর আসেনি, আর আসবেই বা কী করে? নিজের চোখে কি করে দেখবে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারুর হয়ে যেতে, যতই নিজের দাদা হোক? এই ভাবতেই মেঘনার বুকটা হু হু করে উঠল। ঠিক তখনই ঠাকুরমশাই বললেন, এবার শুভ দৃষ্টি। চারপাশে হইচই পড়ে গেল। পান পাতা সরাও, কোণে চোখ তোলো, দেখো দেখো, এই মেঘনা, পান পাতা দুটো সরাবি তো? এমনই হাজারটা কথা শুনতে পাচ্ছে মেঘনা, কিন্তু কিছুতেই যেন পান পাতাটা মুখ থেকে সরাতে পারছে না সে। হাত দুটো যেন অবশ হয়ে যাচ্ছে তার। এমন সময় কারোর হাত এসে ধীরে ধীরে তার মুখের সামনে ধরা পান পাতাটা সরিয়ে দিল। কিন্তু মেঘনা চোখ তুলতে পারল না। তার চোখ নিচু, তার সাহস হচ্ছে না। যাকে দেখবে সে তো অবনী, যার সাথে আজ থেকে তার নতুন জীবন শুরু হবে। কিন্তু মন তো অন্য কারোর কাছে পড়ে আছে। চারপাশে সবাই বলছে, আরে চোখ তোলো, এভাবে হয় নাকি? এই তাকাবি তো? মেঘনা কাঁপছিল। অবশেষে অনেকক্ষণ দোনামোনা করে কাঁপা কাঁপা চোখ তুলে তাকালো সামনে। আর তারপর তার নিঃশ্বাস যেন থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে গিরিশ, মাথায় টোপর, গলায় মালা, বরবেশে, চোখে জল ভেজা হাসি। মেঘনা কিছুই বুঝতে পারল না, এটা কি স্বপ্ন নাকি সত্যি। চারপাশে তখন হাততালি, উলুধ্বনি, আনন্দধ্বনি, আর মেঘনার কানে শুধু একটাই শব্দ বাজছে, গিরিশ।
গিরিশ খুব আস্তে বলল, দেরি করে ফেললাম, তবু এলাম। মেঘনার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে দেখল একটু দূরে দাঁড়িয়ে অবনী হাসছে, তার চোখে শান্তি। সে অনেক দিন ধরে বুঝতে পেরেছিল মেঘনা আর গিরিশের চোখের ভাষায় এমন কিছু আছে যা হয়তো মুখে বলা হয়নি, কিন্তু লুকিয়েও রাখা যায়নি। তাই সেও দোনামনায় ভুগছিল। একদিকে পরিবারের আশা, অন্যদিকে দুজন মানুষের চাপা কষ্ট, সব মিলিয়ে কেমন যেন অস্বস্তিতে ভুগছিল সে। অবশেষে যখন সে এই নিয়ে গিরিশের সঙ্গে কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার কানে আসে ফোনে মেঘনা আর গিরিশের কথোপকথন। দুজনের গলায় লুকানো ভালোবাসা, ত্যাগ আর অসহায়তা শুনে অবনী আর কিছু বুঝতে বাকি রইল না। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল এই বিয়ে সে করবে না, কারণ জোর করে সম্পর্ক হয় কিন্তু ভালোবাসা হয় না। আর সে কারো জীবনকে বন্দি করে নিজে সুখ গড়তে চায়নি। তাই সে সব কিছু জানায় তার বাবাকে। তারপর তার বাবা এসে কথা বলে মেঘনার বাবার সাথে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে মেঘনা আর গিরিশের। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।